আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে আমি আবারও চলে এসেছি সহেলি। তবে আপনাদের স্বাস্থ্যের হাল হাকিকত জানাতে যেমন প্রায় প্রতিদিনই আমি চলে আসি এবং সর্বোপরি আমি কিন্তু একা আসি না। ঠিক তেমন ভাবেই আমি আজকে আবারও আমার সঙ্গে নিয়ে এসেছি একজন চিকিৎসককে, যিনি আপনাদের যে সমস্ত সমস্যা থাকে প্রতিদিনের সেই সমস্যাগুলোর সমাধান করবে। প্রথমে স্টুডিওতে আমি ডাক্তারবাবুকে স্বাগত জানাই। নমস্কার। ডাক্তারবাবুর সঙ্গে পরিচয় করব। ডাক্তারবাবু হচ্ছেন আমাদের রাজ্যের যে প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডক্টর সমরেশ পাল। কেমন লাগছে এসে? থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, ভালো লাগছে। আচ্ছা, তো সরাসরি একবারে প্রশ্নেই চলে যাই। আচ্ছা ডাক্তারবাবু, কিডনির সমস্যা কারোর হয়েছে, এটা সে কিভাবে বুঝবে? কোনো কি পার্টিকুলার সিমটমস কি বোঝা যায়? অ্যাকচুয়ালি কিডনি রোগটাকে আমরা কয়েকটা স্টেজে ডিভাইড করি। মানে সিকেডি মানে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এখন হয়তো সবাই জানে সিকেডি মানে কি। তো সিকেডি হচ্ছে যেই ক্রিয়েটিনিনটা 3 মাসের বেশি ধরে বাড়া আছে। তো 3 মাসের বেশি ধরে বাড়া ক্রিয়েটিনিন যদি বাড়া থাকে কারোর, তাহলে ওটা সিকেডি। সিকেডির 5টা স্টেজ হয়। স্টেজ 1টা মানে সবচেয়ে কম, এবং স্টেজ 5 যেটা লাস্ট স্টেজ, ওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে লাস্ট স্টেজ আর কি, সিকেডি স্টেজ 5। তো আমি যদি বলি যে 1 2 3 4 5, তো 1 2 3 এই স্টেজগুলোর কোনো সিমটম হয় না। তো সেই জন্য ওটাকে বলা হয় সাইলেন্ট কিলার। ওই রোগটা আপনার শরীরে আছে, ওটা কিডনিটা ড্যামেজ আছে, ওটা আস্তে আস্তে আরো ড্যামেজ হচ্ছে, কিন্তু ওটার কোনো সিমটম নেই। হ্যাঁ, সামান্য একটু দুর্বল লাগা, ওটা সিকিডি হলে অনেকেই জানে যে হিমোগ্লোবিন লেভেল কমে যায়, সেজন্য শরীরে একটু দুর্বল লাগা, একটু খিদা কম লাগা, একটু উইকনেস লাগা, ওই সিমটম, একটু পায়ে একটু ফোলা থাকা, ওই সাধারণ সিমটম গুলো আর্লি স্টেজে থাকে। কিন্তু একদম স্পেসিফিক যে ওটা সিকেডিরই সিমটম, এরকম আর্লি স্টেজে কোনো সিমটম পাওয়া যায় না। সেজন্য যদি না ব্লাড টেস্ট করা হয় বা ইউরিন টেস্ট করা হয়, এই সিমটম গুলো ধরা পড়ে না। সেই জন্য আমি যেটা অ্যাডভাইস করি, এটা নেক্সট আমরা আলোচনাতে হয়তো বলবো আরো, যে 35 বছর পর যদি আপনার কোনো সিকেডি হওয়ার রিস্ক ফ্যাক্টর থাকে, বা কোন রিস্ক ফ্যাক্টর না থাকলেও 35 বছর পরে প্রতি 6 মাস থেকে 1 বছর অন্তর অন্তর একবার অ্যাটলিস্ট ক্রিয়েটিনটা চেক করা এবং ইউরিনটা টেস্ট করা যে প্রোটিন যাচ্ছে কিনা। দুটোই কিডনি রোগের লক্ষণ, ইউরিনে প্রোটিন পাস করা এবং ব্লাডে ক্রিয়েটিনটা বাড়া। তো এই দুটো 35 বছরের পরে যদিও না কোনো রোগ থাকে বা কোনো সিমটম থাকে, রুটিন ফলো আপ হিসেবে আমরা অনেকেই করি। ওই দুটো টেস্ট 35 বছর পর থেকে 6 মাসে একবার করে নেওয়া উচিত। আর্লি স্টেজে কোনো সিমটম থাকে না। হ্যাঁ, যখন রোগটা অনেক বেড়ে যায়, স্টেজ 4 5 এ যখন চলে যায়, তখন পায়ে খুব বেশি ফোলা হওয়া, ইউরিনের পরিমাণ কম হওয়া, খিদে কম লাগা, উইকনেস হওয়া, কারণ হিমোগ্লোবিন লেভেল অনেকটা কমে যায়, উইকনেস হওয়া, একদম লাস্ট স্টেজে যখন পৌঁছে যায় তখন ইভেন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। পায়ে যে আমরা সবাই জানি যে কিডনির কাজ হচ্ছে শরীর থেকে এক্সট্রা জলটা ইউরিনের মাধ্যমে বার করা। তো এই পায়ে ফোলা হয় কারণ সেই জলটা পরিমাণ মতো ইউরিন হয় না, সেই জলটা বডিতে জমে যায়। তো প্রথম দিকে জলটা পায়ে জমে, তারপর আস্তে আস্তে পেটে জমে, যখন বুকে জমা শুরু হয় তখন রোগীর শ্বাসকষ্ট হওয়া শুরু হয়, খিদে চলে যায়। এটি একদম লাস্ট স্টেজ, একদম মারাত্মক, যখন ক্রিয়েটিন পরিমাণ বেড়ে যায় একদম লাস্ট স্টেজে এই সিমটম গুলো আসে। আর্লি স্টেজে এই সিমটম গুলো থাকে না। আচ্ছা ডাক্তারবাবু, মানে কিডনির সমস্যার মূল কারণগুলো কি কি? মানে কেন এত কিডনি ডিজিজ বর্তমান সময় বাড়ছে? কারণগুলো আমরা স্ট্যাটিস্টিক্যালি যদি দেখি, মানে যদি 100 জন রোগী থাকে তাদের মধ্যে কি কি রোগে কার কার কিডনি ড্যামেজ হয়েছে, এর মধ্যে দেখা যায় যে 1 নম্বর কারণ হলো ডায়াবেটিস। লাইফস্টাইল রিলেটেড ডায়াবেটিস, এখন আমাদের যেহেতু আমরা সেডেন্টারি লাইফস্টাইল অনেকেই আছে, তা ডায়াবেটিস 1 নম্বর কারণ। তারপর হচ্ছে হাইপারটেনশন, এটা 1 নম্বর এবং 2 নম্বর কারণ। এই দুটো, আনকন্ট্রোল হাইপারটেনশন 2 নম্বর, 1 নম্বর ডায়াবেটিস। তারপর কিছু ফ্যামিলিগত ডিজিজ হয়, সিস্টিক কিডনি ডিজিজ, অ্যালপোর্ট সিনড্রোম, কিছু রোগ ফ্যামিলিতে বংশগতভাবে চলে, এগুলো কিছু হয়। তাছাড়া ইউরিনে ইনফেকশন হওয়া, ছোটবেলা থেকে যদি কিডনি স্ট্রাকচারাল কোনো ড্যামেজ থাকে, পাইলোনেফ্রাইটিস যেটা আমরা বলি, ইউরিনে কিডনিতে বারবার ইনফেকশন হওয়া, জল কম খাওয়া একটা কারণ, বারবার ডিহাইড্রেশন হয়, এটাও প্রোভেন যে কৃষিকাজ যারা করে মাঠে সারাদিন রোদে কাজ করে জল কম খায়, ওদেরকেও কিডনি ড্যামেজ হয়। পেইন কিলার খাওয়া, মাত্রাতিরিক্ত গ্যাসের ওষুধ খাওয়া, ওটাও কিডনি ড্যামেজ করে। আচ্ছা, মানে এত রকমের সমস্যা হতে পারে। এই তবে 1 নম্বর কারণ ডায়াবেটিস। আচ্ছা, তাহলে এই মোমেন্টে মানে আপনার কাছে সবথেকে বেশি কোন সিমটমস বা কোন রোগ, মানে কিডনির কোন প্রবলেমস গুলো নিয়ে বেশি আসছেন রোগীরা? এই মুহূর্তে হাইয়েস্ট প্রবলেমস কি কি থাকছে আর কি? ওই যেটা বললাম, যারা একটু সচেতন আছে, যারা ক্রিয়েটিনিন, যারা নরমালি টেস্ট করছে, তারা তো ইউজুয়ালি
ক্রিয়েটিনিন লেভেল সামান্য বেড়ে গেলে আসছে 1.82, যেটাতে কোনো সিমটম থাকে না, আগে বললাম। তো ওইগুলো নিয়ে অনেকে আসে যারা একটু এডুকেটেড, যারা নিজের হেলথ নিয়ে কনসিয়াস, তারা একটু ক্রিয়েটিন বেড়ে গেলে বা পেচ্ছাপে একটু প্রোটিন গেলে ওরা চলে আসে। কিন্তু যারা একটু নেগলেক্ট করে, তারা লে স্টেজে আছে, পায়ে ফোলা নিয়ে আসে, শ্বাসকষ্ট নিয়ে আসে, খিদে চলে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, উইকনেস হচ্ছে, এই সিমটম গুলো যখন মানে লেটার স্টেজে যারা সচেতন নয়, তারা লেটার স্টেজে আসে ওই সিভিয়ার সিমটম গুলো নিয়ে। আচ্ছা, তাহলে এই ক্রনিক কিডনি ডিজিজ যেগুলো রয়েছে, তো এগুলো ডায়াগনোসিস কিভাবে করেন আপনারা? ডায়াগনোসিসে আমরা প্রথম তো রুটিন ইনভেস্টিগেশন আমরা সবই করি, হিমোগ্লোবিন, ব্লাড সুগার আছে কিনা, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিন, ইউরিয়া ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এগুলো টেস্ট করি, ইউরিন টেস্ট করি, ইউরিনে ব্লাড যাচ্ছে কিনা, প্রোটিন যাচ্ছে কিনা। একটা আলট্রাসোনোগ্রাফি মাস্ট করতে লাগে, যে কিডনির সাইজ এবং কিডনির ছবিটা কিরকম আছে। আলট্রাসোনোগ্রাফিতে নর্মালি কিডনির ভিতরটা সাদা এবং বাইরের দিকটা কালো হয়, তো ওটা যখন সিকেডি হয়, কিডনির সমস্যা ওইটা চেঞ্জ হয়ে যায় ছবিটা। আচ্ছা, তো একটা সোনোগ্রাফি আমরা করি। তো তার দরকার লাগলে তারপর আমরা আরো স্পেসিফিক ইনভেস্টিগেশন কিছু সিটি স্ক্যান করি আর কি। আচ্ছা। কিডনির সমস্যার ক্ষেত্রে আপনার কাছে এখনো সবথেকে চ্যালেঞ্জিং কেসেস কি কি এসেছে এখনো পর্যন্ত? চ্যালেঞ্জিং কেসেস প্রথম দিকের যখন আর্লি স্টেজ, ওটা তো আমরা ইজিলি প্রিভেন্ট করতে পারি। ওটা পরেও তো আলোচনা আসবো আমরা, যে ক্রিয়েটিন যার বললাম 1.82 আছে, ওইগুলো কি সেরকম কিছু চ্যালেঞ্জিং না। চ্যালেঞ্জিং কেস হয় যখন লেটার স্টেজে একদম সিভিয়ার সিমটম নিয়ে চলে আসে, শ্বাসকষ্ট হচ্ছে, আগে থেকে কোনো সচেতনতা নেই, ডায়ালিসিসের বা ট্রান্সপ্লান্টের কোনো প্রিপারেশন নেই, ফিস্টুলা নেই, এখন গলায় লাইন করতে লাগবে, লাইন করে ডায়ালিসিস দিতে লাগবে, এই সমস্ত ক্রিটিক্যাল, যখন শ্বাসকষ্ট যখন খুব বেশি বেড়ে যায়, তো ওই জিনিসটা খুব বেশি ক্রিটিক্যাল হয়ে যায়, তখন রোগীর জীবনের উপর ঝুঁকি চলে আসে। পটাশিয়াম, কিডনি রোগে আমরা জানি যে পটাশিয়াম বেড়ে যায়, তো ওই পটাশিয়াম যদি খুব বেড়ে যায়, হার্ট ব্লক হয়ে যেতে পারে, ওই জিনিসগুলো ক্রিটিক্যাল হয়ে যায় আর কি। আচ্ছা, বেশ। আমাদের তো এই যে কিডনির যে সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে তো আমাদের আলোচনা চলতেই থাকবে। তবে এই মুহূর্তে সময় হয়েছে একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর সমরেশ পাল। আমরা আজকে আলোচনা করছি যে কিডনির সমস্যা হলে আপনার কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার কিডনির সমস্যা হয়েছে। আমরা আলোচনা শুরু করেছিলাম এবং কিভাবে আপনি বুঝবেন যে আপনার কিডনির সমস্যা হচ্ছে বা কি, এই আলোচনায় আমরা ছিলাম। তবে এইবার আমরা আরেকটু আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। আবারও ডাক্তারবাবুর কাছে ফিরে আসি। ডক্টর, ডায়ালিসিস কখন দিতে হয়? আমরা সবাই জানি যে কিডনির সমস্যা হলে ডায়ালিসিস দিতে হয়, কিন্তু কোন স্টেজে গেলে ডায়ালিসিস দিতে হয় এটা যদি একটু বলেন। আমরা আগেও বলেছি যে কিডনির 5টা স্টেজ হয়, 1 2 3 4 5। 5 স্টেজটা হয় জিএফআর 15-র নিচে। জিএফআর হয়তো অনেকে যারা ব্লাড টেস্ট করায় তারা হয়তো প্যাথোলজি থেকে রিপোর্টিং করে দেয় জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা কিডনির ফিল্টার করার ক্ষমতাটা। ওটা যখন 15-র নিচে চলে আসে, তো ওটা এটা লাস্ট স্টেজ, তখনও লাগে না। ওটা যখন কমে, ইউজুয়ালি 7 বা 8-এ চলে আসে, ক্রিয়েটিনিন বেডে ধরুন 7-8 ঘরে চলে যায়, এবং পেশেন্টের সিমটম চলে আসে। ওই লাস্ট স্টেজের যে সিমটম গুলো বললাম, কি কি সিমটম? পটাশিয়াম বেড়ে যেতে পারে, পেশেন্টের শরীরে অতিরিক্ত জল জমে শ্বাসকষ্ট হতে পারে, পেশেন্টের ইউরিয়া ক্রিয়েটিন, এগুলো শরীরের ময়লা, এগুলো যখন বডিতে ডিপোজিশন হয়ে যায়, এগুলো ব্রেইনে যখন ডিপোজিশন হয়, রোগীর খিদা চলে যায়, খিদা খাবার দেখলে বমি ভাব করে, ওই সিমটম গুলো যখন আসে, গ্যাস পাকস্থলীতে জমা হয়ে ব্লিডিং হতে পারে মুখ দিয়ে, যেটা ইউরিমিক গ্যাস্ট্রাইটিস, হার্টে জমা হয়ে গেলে পেরিকার্ডাইটিস, হার্টের সমস্যা হতে পারে। ওই সিমটম গুলো যদি আসে, তখন আমরা ডায়ালিসিস শুরু করি।
এবং কোনো সিমটম ছাড়াও মোটামুটি যদি ক্রিয়েটিনিন মোটামুটি 8-9 ঘরে পৌঁছে যায় এবং জিএফআর যেটা বললাম ওটা মোটামুটি 5-6 নিচে চলে আসে, তখন আমাদের ডায়ালিসিস শুরু করতে লাগে। কিন্তু কারণ এই এত হাই ক্রিয়েটিনিনে এত লো জিএফআর এ বডিটা বেশিক্ষণ সাস্টেইন করতে পারবে না, তো যে কোনো সময় যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে যেতে পারে। তো সেইটাকে প্রিভেন্ট করার জন্য মোটামুটি ক্রিয়েটিনিন 8-9 ঘরে পৌঁছলে আমরা ডায়ালিসিস শুরু করে দিই। তো আমি এটা আরেকটা জিনিস অ্যাড করব এখানে, যে ডায়ালিসিস মানে কিন্তু এটা না যে কিডনিটা ভালো হয়ে যাচ্ছে। কিডনির একটা সাপোর্টিভ, মানে কিডনির কাজ হচ্ছে, আগে বললাম আমরা যে কিডনির কাজ হচ্ছে শরীর থেকে এক্সট্রা জলটা ইউরিনের সাথে বার করা এবং ইউরিয়া ক্রিয়েটিনিন, যে আরো অনেক ধরনের ময়লা আছে, ইউরিয়া ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এগুলো সব শরীরের ময়লাগুলো কিডনির মাধ্যমে পেচ্ছাপের সাথে বেরিয়ে যায়। তো এই কাজটা যখন কিডনি একদমই আর করতে পারছে না, করার ক্ষমতাটা একদমই কমে গেছে, তখন ওইটা কাজটাকে করার মানে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এক্সট্রা একটা মেশিন দিয়ে ওই কাজটা করছি। এতে কিন্তু কিডনি ভালো হয়ে যায়নি, কিডনি আর আগের মতোই নষ্ট আছে। তো ওই জিনিসটা ইউজুয়ালি সপ্তাহে 2বার বা 3বার ওটা নেফ্রোলজিস্ট অ্যাডভাইস করে দেয় কবার লাগবে, 2বার বা 3বার করে চলতে থাকে। সেম যেমন আমাদের জামা কাপড় পরি, জামা কাপড় ময়লা হয়ে গেলে কাচতে লাগে সপ্তাহে 1-2 দিন, ওরকম ভাবেই ডায়ালিসিসও সপ্তাহে 3বার বা 4বার করে চলতে থাকে 4 ঘন্টা করে। আচ্ছা, ডায়ালিসিস মানে শরীরের একটা শিরা দিয়ে ছোট একটা টিউব দিয়ে মেশিনে যায় রক্ত, ওখানে রক্তটা পিউরিফাই হয়, ময়লাগুলো বের হয়, এক্সট্রা জল যেটা আছে ওটা বের হয়, আবার আরেকটা টিউব দিয়ে শরীরে ফিরে আসে। ফিরে যেটা এই যে বললাম একটা টিউব দিয়ে যায় আর একটা টিউব দিয়ে ফিরে আসে, তার জন্য একটা চ্যানেল দরকার হয়। তো ওই যেটা আমি বললাম আগেও জিএফআর যখন 20 নিচে আসে তখন বা ক্রিয়েটিনিন 5-6 ঘরে পৌঁছায়, তখন আমরা আগে থেকে রোগীকে অ্যাডভাইস করি ওই চ্যানেলটা হাতের ওটা বানিয়ে রাখার জন্য, যেটা আপনি হয়তো অনেকেই দেখেছে হাতের এভি ফিস্টুলা। তো ওটা অপারেশনটার একটাই মানে খারাপ দিক না, মানে ওটার একটা এটা করার সাথে সাথে ওটা দিয়ে ডায়ালিসিস করা যায় না। মানে যেটা আমরা বলছি যে জিএফ ক্রিয়েটিনিন যখন বেড়ে 8-9 ঘরে পৌঁছে যাবে তখন ডায়ালিসিস লাগবে। তো এবার আমি যদি হাতের এটা আগে থেকে বানিয়ে রাখি, কারণ ওটা করার সাথে সাথে ডায়ালিসিস করা যায় না, অপারেশনটা শুকিয়ে ওটা ডায়ালিসিস করার মতো হতে 1.5 থেকে 2 মাস সময় লাগে। তখন আমরা যখন এক্সপেক্ট করি যে রোগীর নেক্সট 6 মাসের ভিতর ডায়ালিসিস লাগবে, তখন আমরা অ্যাডভাইস করি যে আপনি এটা আগে থেকে বানিয়ে নিন, কারণ ওটা করার সাথে সাথে ডায়ালিসিস করা যায় না, 1.5 থেকে 2 মাস সময় লাগবে ওটা ঠিক হতে, ম্যাচিউর হতে। যদি ওরা রোগীটা আগে থেকে না বানায় এবং ইমার্জেন্সি সিচুয়েশন কিছু চলে আসে, তখন ইমার্জেন্সির মধ্যে অনেকেই হয়তো দেখেছে ওই গলায় লাইন করে করতে লাগে। হ্যাঁ, নেক লাইন অনেকেই দেখেছে, ওটা অনেক মানে কষ্টের জিনিস, ওটা করতে যেরকম কষ্ট, ঘাড় ঘোরানো যায় না, স্নান করা যায় না, অনেক অসুবিধা। তো যারা ডায়ালিসিসের জন্য প্রিপেয়ার করছে বা ট্রান্সপ্লান্টের দিকে যেতে পারছে না, তাদের আমি অ্যাডভাইস করব যে ক্রিয়েটিনিন মোটামুটি 6-7 ঘরে গেলে হাতের ফিস্টুলাটা বানিয়ে নিতে। আচ্ছা, ওকে। তো ডক্টর, ধরুন যখন কারো ডায়ালিসিস হলো, চলছে, সেই সময়তে তার কি কি সতর্কতা অবলম্বন করে চলা উচিত তার ডেইলি লাইফের মধ্যে? ডায়েটে আমরা নেক্সট আলোচনাতে আসছি। তো সিকেডি নরমাল মানে ডায়ালিসিস শুরু হওয়ার আগে যে রোগীর যে ডায়েটটা ছিল এবং ডায়ালিসিস শুরু হওয়ার পরে যে ডায়েটটা, ওটাতে অলমোস্ট সিমিলার, জাস্ট শুধু প্রোটিনের পরিমাণটা বেড়ে যায়। ডায়ালিসিসের রোগী মানে শরীরের প্রত্যেকটা সেশন অফ ডায়ালিসিসে কিছু পরিমাণ প্রোটিন শরীর দিয়ে লস হয়, সেজন্য ডায়ালিসিস রোগীর প্রোটিন বেশি করে খেতে লাগে। হ্যাঁ, ডিম, মাছ, মাংস ওটা বেশি করে খেতে লাগে। হাতের যে চ্যানেলটা আছে যে ফিস্টুলা, ওটা ডায়ালিসিস সবচেয়ে ভালো চ্যানেল, এটা লাইফ লং থাকে, কোনো অসুবিধা হয় না। যা শুধু ওই হাতে 5 কেজির বেশি ওজন তোলা যায় না, এবং রাতে শোয়ার সময় যাতে মাথার নিচে হাতটা চাপ না পড়ে, ওটাতে ওটা বন্ধ হয়ে যেতে পারে, ওটা খেয়াল রাখতে লাগে। ওরা একটু জল কম খেতে লাগে, ওদের জল এবং নুন, জল মোটামুটি ডায়ালিসিস রোগীর 800 ml থেকে 1 লিটার মতো খেতে পারে, নুনের পরিমাণ কম, 3 থেকে 4 গ্রাম নুন খেতে পারে। তাছাড়া বেশি ওদের ভারী কাজ না করলেই ভালো, নর্মাল আউটডোর অ্যাক্টিভিটি, যেটা আমরা মানে খুব বেশি যেটাতে ডিহাইড্রেশন বা পরিশ্রম আর থাকে, ওটা না অ্যাভয়েড করলেই বেটার। নর্মাল লাইফস্টাইল ওরা মেনটেন করে যেতে পারে। ওকে। যেমনটা আপনি বললেন যে ডায়ালিসিস করলে কিডনিটা তো খারাপ হয়ে রয়েছে, কিডনিটা কিছু ওটা করা যায় না, তো সেই সঙ্গে তাহলে একটা অ্যাড অন কোয়েশ্চেন আসে, কিডনি ট্রান্সপ্লান্ট এইটা কখন করতে লাগে আর কি? ওই সেম আগে যেটা আমরা বলেছি যে জিএফআর যখন 20 নিচে চলে আসে, তখনই ট্রান্সপ্লান্ট করে নিলে বেটার, কারণ এটাকে আমরা বলি প্রিএমপ্টিভ ট্রান্সপ্লান্ট। প্রিএমপ্টিভ ট্রান্সপ্লান্ট মানে যেই রোগীটা ডায়ালিসিসের করায়নি, ডায়ালিসিস শুরু হওয়ার আগেই আমরা ওখানে নতুন একটা কিডনি লাগিয়ে দিলাম, ওটা হলো প্রিএমপ্টিভ ট্রান্সপ্লান্ট। তার মানে এই না যে যে রোগীটা ডায়ালিসিস করছে 1 বছর 2 বছর হয়ে গেছে সে করতে পারবে না, সেও ট্রান্সপ্লান্ট করতে পারবে। তবে আইডিয়ালি ওর ট্রান্সপ্লান্ট করার টাইম ডায়ালিসিস শুরু হওয়ার আগে, জিএফআর যখন 20 নিচে চলে আসে, তখনই আমরা বলি যে আপনি ট্রান্সপ্লান্টের জন্য এবার প্রিপেয়ার করতে পারেন। ওকে।
তো এটার কি মানে বেসিক কোনো প্রসিডিওর কি আছে ট্রান্সপ্লান্টের, যে একটা মানে হিউজ প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে হ্যাঁ, হবে বা কিছু? এটা অনেক আছে, হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্ট অ্যাক্ট, ওটা মেনে ওটা মানে সব অনেক রকমের ডকুমেন্ট মেনটেন করতে লাগে, আচ্ছা। অনেকগুলো পেপার ওয়ার্ক আর থাকে এগুলো। হুম। যদি আমি যদি বলি যে একটা রোগী যদি আজকে ঠিক করে ট্রান্সপ্লান্ট করবে, হুম। তবু ওর 6 মাস সময় লাগবে। ওই জন্য আচ্ছা। প্রিপারেশনটা আগে থেকেই করা উচিত। একজন ডোনার লাগবে, কে দেবে ও কিডনিটা, যে দেবে ওর সমসাময়িক বয়স হলে ভালো, ব্লাড গ্রুপ ম্যাচিং হলে ভালো, ব্লাড গ্রুপ ম্যাচিং ছাড়াও করা যায় এখন। হুম, হুম। ব্লাড গ্রুপ ওর যে দেবে ওর ডায়াবেটিস থাকতে পারবে না, ওর প্রেসার কন্ট্রোলে থাকতে লাগবে, ওর কোনো রকম কিডনির সমস্যা থাকতে পারবে না, পেছাবে প্রোটিন যেতে পারবে না, ক্রিয়েটিন নর্মাল থাকলে অনেক টেস্ট আছে। তাছাড়া ও অপারেশনের জন্য ফিট কিনা, ওর হার্ট ঠিক আছে কিনা, লাংস ঠিক আছে কিনা, লিভার ঠিক আছে কিনা, হুম। সবগুলো টেস্ট করে মোটামুটি 6 মাস মতো সময় লাগে প্রিপেয়ার করতে। আচ্ছা। আজকে যদি ঠিক করে ওটিতে ঢুকতে 6 মাস মতো সময় লাগে। তো Okay. এতদিন মানে ওর প্রিপারেশনটা অনেক আগে থেকে নিয়ে নিতে লাগে। কিন্তু ততদিন যদি মানে ওনার সিচুয়েশন ডিটোরিয়েট করে সেক্ষেত্রে? সেক্ষেত্রে উনি ডায়ালিসিসে চলে যাবে। Okay. হ্যাঁ, তারপর ডায়ালিসিসের পরে আস্তে ধীরে ট্রান্সপ্লান্ট চলবে। ওকে, আচ্ছা। কিডনি ট্রান্সপ্লান্ট করার পরেও সেম কি কোনো গাইডলাইন্স রয়েছে যে এইভাবে লাইফস্টাইল লিড করতে হবে বা কিছু? হ্যাঁ, ডায়েট এবং লাইফস্টাইলটা ট্রান্সপ্লান্টের পর অনেকটা বেটার হয়, এবং হুম। লাইফ স্প্যান যেটা আমরা মানে ওটা হ্যাঁ। কতদিন বাঁচবে সেটাও ট্রান্সপ্লান্টের পরে ডায়ালিসিস থেকে অনেক বেটার। খাওয়া দাওয়ার যে রেস্ট্রিকশন নর্মাল একটা কিডনি রোগীর থাকে, হুম। সেটা ট্রান্সপ্লান্টের পর চলে যায়। ট্রান্সপ্লান্টের রোগী মোটামুটি হেলদির খাবার সবই খেতে পারে, Okay. যার শুধু যেহেতু ওর একটা ফরেন বডি বলতে মানে আমাদের নর্মালি জ্বর হয়, হুম। সর্দি কাশি হয়, আমরা নেক্সট দিন সেরে যাই। কি করে সেরে যাই? আমাদের নর্মাল শরীরে একটা ইমিউন পাওয়ার আছে, হ্যাঁ, হ্যাঁ। যেটা মানে ডিনোট করে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটাই আমাদের শরীরে ঢুকলো, এটা হুম। বাইরে থেকে এসছে, ওটাকে অ্যাটাক করে ওটাকে মেরে ফেলো। হুম, হুম। তো এইবার যে নতুন কিডনিটা আমরা লাগাই, ওটাও তো একটা ফরেন বডি, বাইরে থেকে এসছে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের শরীর ডিনোট করে যে ওটা বাইরে থেকে এসছে, ওটাকে মেরে ফেলো। তো Okay. সেই জন্য কি হয়, এই যেটা আমরা বলি যে রিজেকশন মানে আমাদের শরীরের নিজের প্রতিরোধ ক্ষমতাটাই নতুন একটা কিডনিটাকে ওটাকে মেরে ফেলছে। তো সেই জন্য আমাদের অনেক ওষুধপত্র দিতে লাগে নিজের শরীরের প্রতিরোধ ক্ষমতাটাকে কন্ট্রোল করার জন্য, কমানোর জন্য। হুম। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ইনফেকশন করার ক্ষমতা বা প্রতিরোধ ক্ষমতা যদি কমিয়ে ফেলি, হুম। সেই ক্ষেত্রে আমাদের যে কোনো ইনফেকশন হওয়ার প্রবণতা বেড়ে যাবে, আচ্ছা। স্বাভাবিক কারণে, যেহেতু হুম। আমরা ইমিউনিটিটা সাপ্রেস করে দিলাম। তো সেই ক্ষেত্রে রোগী খুব বেশি ধুলো, ভাইরাস, ব্যাকটেরিয়া, যে নোংরা খাওয়ার এই হুম। সমস্ত অ্যাভয়েড করতে লাগবে, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে লাগবে, এক্সারসাইজ করবে, হেলদি খাওয়া দাওয়া করবে, ওইটা জিনিসটা একটু মেনটেন করতে লাগে, আচ্ছা। নর্মাল হেলদি ডায়েট আর কি। আচ্ছা। তাছাড়া নর্মাল ফলে মানে জলের রেস্ট্রিকশন, প্রোটিনের রেস্ট্রিকশন, এগুলো অনেকটাই চলে যায় ট্রান্সপ্লান্টে। আচ্ছা। লাইফস্টাইলটা অনেকটাই আর better হয়। এক্সারসাইজ করা বা এগুলো যদি কিছু? এক্সারসাইজ সবার জন্য দরকার। হুম। কিডনি রোগী, ট্রান্সপ্লান্টের পেশেন্ট সবার জন্যই মোটামুটি রোজ দিন এটা বইয়ে লেখা আছে 150 মিনিটস পার উইক, মানে আপনি হুম। যদি সপ্তাহে যদি হিসাব করেন 5 দিন 30 মিনিট করে এক্সারসাইজ করতে লাগবে minimum, আচ্ছা। সবার জন্য, সবার Okay. জন্য দরকার। Okay. বেশ। আমাদের আলোচনা তো চলছে, আলোচনা চলবে, আরো অনেক প্রশ্ন রয়েছে ডক্টরের কাছে। তবে এই মুহূর্তে আবারও সময় হয়েছে একটা বিরতির পর ফিরে আসছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর। আমরা আজকে কিডনি সমস্যা নিয়ে আলোচনা করছি। আমি তো স্টুডিওতে রয়েছি সহেলি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর সমরেশ পাল। আমরা আলোচনা করছি কিডনির সমস্যা নিয়ে। আবারও ডাক্তারবাবুর কাছে চলে যাব যে একজন মানুষের যার ধরুন কিডনির প্রবলেমস রয়েছে, তার প্রপার একটা যদি ডায়েট সে ফলো করতে চায়, তার মধ্যে সে কি কি রাখতে পারে? প্রথমবারে আসি জল।
তো জলটা কিডনি রোগী কতটুকু খাবে সেটা টোটালি ডিপেন্ড করে ওর ইউরিন আউটপুট কিরকম হচ্ছে। এরকম আচ্ছা। দেখা যায় যে নর্মাল ওর ক্রিয়েটিনিন আমরা যেটা বলি নর্মাল 0.8 to 1.2, হুম। একটু বাড়লো 1.5 হলো বা 2 হলো, ওকে লোকাল ডক্টরের কাছে গেলে ওকে বলে দিল আপনি 1 লিটার বেশি জল খেতে পারবেন না। আচ্ছা। ওটা টোটালি রং। ওর পেশেন্টের ইউরিন আউটপুট যতটুকু হচ্ছে, পেশেন্ট যদি 2 লিটার জল খেয়ে 1.5 লিটার ইউরিন আউটপুট করতে পারে, মানে টোটাল সারাদিনে 24 ঘন্টায় 1.5 লিটার মতো পেচ্ছাপ করতে পারে, তাহলে ও 2.5 লিটার মতো জল খেতে পারবে। তো এক্সাক্ট ওর কতটুকু জল খাবে ওটা ডিপেন্ড করছে ওর কিডনির জল বার করার ক্ষমতা কতটুকু আছে। একজন নর্মাল মানে নর্মাল না 1.5 যার ক্রিয়েটিনিন আছে, ওকে যদি আমি অ্যাডভাইস করে দিই যে আপনি 1 লিটার বেশি জল খাবেন না, ও গরমের দিন আছে ডিহাইড্রেশন হয়ে গেলে ক্রিয়েটিনিন ওটা আপনিতেই বেড়ে যাবে। তো ওটা একদম নেফ্রোলজিস্টের অ্যাডভাইস নেওয়া উচিত যে কতটুকু জল খেতে পারবে। সেকেন্ড আসছি আমরা লবণ, নুন, সল্ট। কিডনি রোগীদের বলা হয় নুন কম পরিমাণে খেতে, তাহলে সবার জন্য প্রযোজ্য না এটা। মোটামুটি অলমোস্ট 100 এর মধ্যে 100 জনের মধ্যে 90-95 জনের ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য। কেউ কেউ ক্ষেত্রে দেখা যায় সোডিয়াম ফল করে যায়, আচ্ছা। তাদের ক্ষেত্রে আমরা একটু বেশি নুন খেতে বলি। আর তাছাড়া বাকিদের যাদের সোডিয়াম লেভেল নর্মালে আছে তাদের নুন ইনটেক হওয়া উচিত 5 গ্রামের কম, 3 থেকে 4 গ্রাম। একটা 4 চামচ 1 চামচ 5 গ্রাম হয়, তার থেকে একটু কম, 3 থেকে 4 গ্রাম। সেম সোডিয়ামের মতো কিডনি রোগীদের পটাশিয়ামও বেড়ে যায়, তাও সেম, সবার আবার সেম না। কেউ কেউ ক্ষেত্রে 100 জনের মধ্যে 2-3 জন হয় যাদের পটাশিয়াম কমেও যায় আবার। তো তাদের ক্ষেত্রে পটাশিয়াম একটু বেশি খাবে, কিন্তু বাকি যারা আছে 100 জনের মধ্যে 96-97 জন, তাদেরকে পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট, পটাশিয়াম যে সমস্ত ফল সবজিতে কম আছে সেগুলো খেতে লাগে, মানে পটাশিয়াম যে কম যেগুলোতে আছে। ডায়েটের মধ্যে আমরা অনেক সময় রোগীরা বলে যে লো সোডিয়াম করার জন্য তারা ওই পটাশিয়াম কন্টেনিং সল্ট যেগুলো আছে, মানে বিট লবণ, এটা কি বলে সিন্ধুক লবণ, টাটা সল্ট লাইট, যেটাতে হচ্ছে লাইট ইন সোডিয়াম বাট ইট ইজ রিচ ইন পটাশিয়াম। তো ওই জিনিসটা একদম অ্যাভয়েড করা উচিত, ওটা খাওয়া যাবে না একদমই। আমি অনেক পেশেন্ট খেয়েছি লাইট সল্ট খেয়ে পটাশিয়াম বেড়ে যাচ্ছে। তো নর্মাল সাদা লবণটা খাবে, তাও পরিমাণে কম, 3 থেকে 4 গ্রাম। তো যে সমস্ত সবজিগুলোর মধ্যে পটাশিয়াম বেশি আছে এগুলো খাওয়া যাবে না, এগুলি মাটির নিচের জিনিসগুলোর মধ্যে পটাশিয়াম বেশি থাকে। তো এগুলো সিদ্ধ করে জলটা ডিসকার্ড করে তারপর ওই সবজিটা রান্না করার জন্য। ফলের মধ্যে আপেল, গয়াম, নাশপাতি, পাকা পেঁপে, আনারস, এই 5টা ফল খাওয়া যায়। বাকি ফলগুলোর মধ্যে পটাশিয়াম বেশি থাকে, হ্যাঁ, সেগুলো অ্যাভয়েড করা উচিত। বাদাম, ড্রাই ফ্রুটস, এগুলোর মধ্যে পটাশিয়াম বেশি থাকে, ওগুলো অ্যাভয়েড করা উচিত। এবার ডায়ালিসিস শুরু হওয়ার আগে প্রোটিন ইনটেকটা একটু কম করা উচিত। 0.6 to 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, মানে একটা 60 কেজি যদি হয় 0.8 গ্রাম হলে 40 গ্রাম প্রোটিন কনজিউম করা যায়। সেই ক্ষেত্রে আমি এটা বলবো যে অ্যাডাল্ট মানে নর্মাল অ্যাডাল্টের জন্য 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, 60 কেজি হলে 60 গ্রাম। আর যার ডায়ালিসিস হয় তার থেকেও বেশি, কারণ ডায়ালিসিসে প্রোটিন লস হয়, আগে বলেছি আমরা, হ্যাঁ, তার ক্ষেত্রে 1.2 গ্রাম। তো ডায়ালিসিস শুরু হওয়ার আগে প্রোটিনটা কম, কারণ প্রোটিনটা কিডনিটাকে ড্যামেজ করে। তো সেই জন্য আমরা বলি একটু প্রোটিনটা কম খেতে, 0.6 to 0.8 গ্রাম। আচ্ছা। ফসফরাসটা কিডনি রোগীর ক্ষেত্রে বেড়ে যায়, তো সেই জন্য ফসফরাস লেভেলটা পরীক্ষা করতে লাগে। তো ফসফরাস লেভেলটা যদি নর্মাল থেকে বেশি থাকে তাহলে হাই ফসফরাস কন্টেনিং ফুড, যেমন মিল্ক প্রোডাক্ট, দুধ থেকে তৈরি সব জিনিস, যে কোনো প্যাকেটেড কেক, বিস্কিট, ওগুলোতে ফসফরাস বেশি থাকে। প্রিজারভেটিভ দেওয়া যে কোনো জিনিস ওগুলো অ্যাভয়েড করা উচিত। কিডনি রোগীদের ইউরিক অ্যাসিড বেশি থাকে, তো হাই ইউরিক অ্যাসিড কন্টেনিং ফুডস যেমন আপনাদের পাঠার মাংস, তারপর বিফ, পর্ক, ওইগুলো হাই ইউরিক অ্যাসিড থাকে। মসুর ডাল, পালং শাক, পুঁই শাক, ওইগুলো অ্যাভয়েড করা উচিত। আচ্ছা। এই ইন জেনারেল প্রত্যেক, তবে ডায়েটের অ্যাডভাইসটা প্রত্যেক জন্য ইন্ডিভিজুয়ালাইজড, সবার ক্ষেত্রে একরকম, মানে প্রত্যেকের যে শারীরিক অবস্থা অনুযায়ী করতে হবে। আচ্ছা, আমরা সোডিয়াম পটাশিয়ামের এতক্ষণ আলোচনার পর বুঝতে পারলাম যে যাদের কিডনির প্রবলেমস রয়েছে সোডিয়াম পটাশিয়াম ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাদের শরীরের জন্য। ধরুন ইন কেস কারোর খুব হাই সোডিয়াম পটাশিয়াম হয়ে গেল বা খুব লো হয়ে গেল, সেক্ষেত্রে সিমটমস কি আর তৎক্ষণাৎ সেখান থেকে তাকে ঠিক করে নেওয়া যায় কিভাবে? বেশি রিস্কি পটাশিয়ামটা, দুটোই রিস্কি। সোডিয়াম পটাশিয়ামটা ইউজুয়ালি বাড়ে, পটাশিয়াম যখন বাড়ে তখন রোগীর পালসটা স্লো হয়ে যাবে। এখানে আমরা হাতের রিস্টের কাছে ধরলে পালসটা হয়, বুঝতে পারি আমরা পটাশিয়াম বাড়লে পালসটা স্লো হয়ে যায়, উইকনেস আসতে পারে, এবং একদম মানে 6-6.5 এর বেশি যদি পৌঁছে যায় তখন রোগীর হার্ট ব্লক হয়ে যেতে পারে। তখন ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে লাগবে, মেডিসিন দিয়ে পটাশিয়ামটাকে কম করতে লাগবে। পটাশিয়ামটা যদি কমে যায়, ইউজুয়ালি প্রথম থেকে কোনো সিমটম আসে না, ইউজুয়ালি মানে একটু শরীরটা একটু দুর্বল লাগতে পারে, হাতে পায়ে দুর্বল লাগতে পারে, তখন পটাশিয়ামটা টেস্ট করতে গিয়ে ধরা পড়ে যে পটাশিয়ামটা কম আছে, তখন এটা পটাশিয়াম সাপ্লিমেন্ট দিলে ঠিক হয়ে যায়।
সোডিয়ামটা ইউজুয়ালি বাড়ে না, সোডিয়াম যদি বাড়ে তাহলে বুঝতে লাগবে রোগীর ডিহাইড্রেশন আছে, তখন আচ্ছা। ডিহাইড্রেশনটা কারেকশন করলে সোডিয়াম ঠিক হয়ে যায়। হ্যাঁ, সোডিয়াম কমে যেতে পারে কারণ শরীরে জলের পরিমাণ বেশি যায়, শরীর যখন ফুলে যায়, শরীরে এক্সট্রা জল থাকে, তখন সোডিয়ামটা লো হয়ে যেতে পারে। তো লো সোডিয়ামের ক্ষেত্রে রোগীর বমি ভাব করা, মাথা ব্যথা করা, এবং খুব বেশি যদি কমে যায় তখন রোগীর সিজার মানে খিঁচুনি হতে পারে। তো আচ্ছা। প্রথম দিকে এটা মুখে সোডিয়াম এক্সট্রা সল্ট দিয়ে ম্যানেজ করা যায়, কিন্তু খুব বেশি যদি বেড়ে যায় 120 নিচে যদি চলে আসে, তখন হসপিটালে ভর্তি করে ওই সোডিয়াম স্যালাইন দিয়ে কারেকশন করতে লাগে। আচ্ছা। আপনি প্রথম থেকেই যেমনটা বলছেন যে ডায়াবেটিস এবং হচ্ছে হাইপারটেনশন মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত কিডনির সমস্যার সঙ্গে। সেক্ষেত্রে ধরুন একটা পেশেন্টের ডায়াবেটিসও রয়েছে প্লাস হাইপারটেনশনও রয়েছে, তার কতটা ঝুঁকি রয়েছে কিডনির প্রবলেমস হওয়ার? তার ঝুঁকিটা খুবই বেশি, কারণ দুটোই রিস্ক ফ্যাক্টরই ওর মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওর তাছাড়া আরো যদি আরো একটা রিস্ক ফ্যাক্টর থাকে, ওর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস থেকে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মা বাবা ভাই বোন কারোর ডায়াবেটিস থেকে কিডনির রোগ হয়েছে, তো এরকম যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ডায়াবেটিসও আছে, ডায়াবেটিস থেকে কিডনি রোগ হয়েছে, তার ক্ষেত্রেও তার সেই রিস্কটা আরো বেশি বেড়ে যায়। ও ডায়াবেটিস থেকে যদি চোখে এফেক্টেড হয়, চোখের রেটিনাতে রক্ত জমা, ব্লাড জল জমা, ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিস থেকে চোখ এফেক্টেড হয়, ওটা যদি থাকে তাহলে ওর রিস্ক ফ্যাক্টরটা খুবই বেশি কিডনির ঝুঁকি হওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো ডায়াবেটিসটা স্ট্রিক্টলি কন্ট্রোল রাখতে লাগবে। এটা দেখা গেছে স্টাডিতে যে ডায়াবেটিসটা কন্ট্রোল রেখেছে শুরু থেকে, তার ক্ষেত্রে কিডনি রোগটা যদি ধরুন 10 বছর 12 বছর 15 বছর পরে হয়, যে কন্ট্রোল রাখেনি সে তার ক্ষেত্রে তারা আরো আগে হয়ে যায়, 5 বছর 7 বছর আগে হয়ে যায়। তো সেই জন্য যে যার ডায়াবেটিস আছে ডায়াবেটিস স্ট্রিক্ট কন্ট্রোলে রাখা, যার প্রেশার আছে প্রেশারটাকে স্ট্রিক্ট কন্ট্রোলে রাখা, সেম কন্ট্রোলে রাখলে হবে না যে তা না, কিন্তু ওই লাইফ স্প্যানটা অনেক লম্বা হবে, কারণ পরে হবে অনেকটা। মানে এটা কি হবেই মানে একদম নির্ধারিত? হ্যাঁ, নির্ধারিত যে যদি আপনার এটা জিনস রেসপন্সিবল, সেই জন্য আমি বললাম যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তার ক্ষেত্রে রিস্কটা বেশি হবে, কিন্তু মানে ওই ইয়েটা মানে অনেকটা অনেক লাইফ স্প্যানটা লম্বা হবে, অনেকটা পরে হবে। এবং সেই জন্য আমি বলি যে যদি কারোর ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, ওর যদি কিডনির সমস্যা কোনো নাও থাকে, সেও প্রতি বছর এটলিস্ট একবার করে ওই টেস্ট গুলো, ইউরিন টেস্ট এবং ক্রিয়েটিনিন টেস্টটা করে নেবে, যে হচ্ছে কিনা দেখার জন্য। কারণ আর্লি স্টেজে যদি আমরা ধরতে পারি জিনিসটা, যেটা আমরা আগে বললাম যে স্টেজ 1 2 3 4 5 থাকে, তো এই প্রত্যেকটা স্টেজকে আমরা ওষুধ দিয়ে ওই প্রত্যেকটা স্টেজের স্প্যানটাকে লম্বা করতে পারি, তো আলটিমেটলি লাইফ স্প্যানটা লম্বা হয়ে যাবে। তো সেই জন্য আর্লি ডায়াগনোসিস করতে পারলে মানে ট্রিটমেন্ট দিয়ে ওর লাইফ স্প্যানটা অনেক লম্বা করা যায়, সেই জন্য আর্লি ডায়াগনোসিসটা খুবই দরকার। আচ্ছা, একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মানে যেহেতু আপনি নেফ্রোলজিস্ট, তো সেক্ষেত্রে আপনি এমন কিছু সাজেস্ট করুন প্রত্যেকটা মানুষকে যারা এই জিনিসগুলো করলে তাদের এই কিডনির ডিজিজ গুলো হবে না, মানে অন্তত দূরে থাকা যাবে বা কিছু। এটা একটু আগে বললাম যে যার ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখা, যার হাইপারটেনশন আছে হাইপারটেনশনটা স্ট্রিক্ট কন্ট্রোলে রাখা। শুধুমাত্র প্রেশার ওষুধ খেলেই হবে না। আমার কাছে অনেক রোগী এসে বলে স্যার আমি তো প্রেশার ওষুধ খাচ্ছি, কিন্তু এসে বলে যে দেখলে প্রেশার অনেক হাই, তো শুধুমাত্র খেলেই হবে না, প্রেশারটা খেয়ে প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা সেটাও দেখতে লাগবে। তো আরেকটা জিনিস যেটা বলেছি, যে 35 বছরের পরে প্রতি 6 মাস অন্তর অন্তর একবার করে রুটিন চেকআপের মধ্যে করিয়ে নেওয়া। নর্মাল কিডনির জন্য আলাদা করে কোনো কিছু নেই, ডায়েট বা এক্সারসাইজ, নর্মাল হোল বডি হেলদি যেটাতে থাকবে ওটা কিডনি তো হেলদি থাকে। রোজ মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো এক্সারসাইজ করা, 8 ঘন্টা ঘুমানো, হেলদি ডায়েট, কোনো রকম ফাস্ট ফুড জাঙ্ক ফুড না খাওয়া, স্মোকিং না করা, স্মোকিং ক্ষেত্রে কিডনির জন্য হ্যাজার্ডাস, অ্যালকোহল লিমিটেড। তো এই সময় হেলদি লাইফস্টাইল, এক্সারসাইজ করা, জল পরিমাণ মতো খাওয়া যাতে ডিহাইড্রেশন না হয়, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা মেনটেন করে রাখি, আমাদের আদার অর্গান বডি যেমন হেলদি থাকে সেম কিডনিটাও হেলদি থাকবে। আচ্ছা ডক্টর, আপনার এক্সপেরিয়েন্স কি বলে যে কিডনি নিয়ে কি মানুষের মধ্যে এখনো অ্যাওয়ারনেস কম রয়েছে? কিডনি রিলেটেড ডিজিজ নিয়ে অ্যাওয়ারনেস কি কম? অ্যাওয়ারনেস হ্যাঁ আমি বলবো এখনো কম রয়েছে। কিছু কিছু পেশেন্ট আমার কাছে আসে, সে জানেই না ক্রিয়েটিনিন মানে কি। ক্রিয়েটিনিন আমি যদি বলি যে ক্রিয়েটিনিন বাড়া কি, ক্রিয়েটিনটা বেড়ে আছে, তো ওটাই জানে না যে ক্রিয়েটিনিন বাড়া কাকে বলে, ক্রিয়েটিনিন জিনিসটা কি। তো এটা অ্যাওয়ারনেস এর অনেক অভাব আছে। এরকম পেশেন্টদের দেখতে গেলে অনেকটা সময় নিয়ে দেখতে লাগে, প্রত্যেকটা জিনিস ওদের বোঝাতে লাগে। তো অবভিয়াসলি ওটা আমার করা দরকার ঠিকই। তবে কেউ কেউ আছে যে যারা মানে জিনিসটা নিয়ে অ্যাওয়্যার, ওটা 1.52 থেকে 1.3 হয়ে গেলেই ওরা ডাক্তারের কাছে চলে আসছে, একটু বেড়ে গেছে সেবার জন্য। হ্যাঁ, তবে অ্যাওয়ারনেস এর অভাব আছে এবং এটা আমাদেরই মানে সচেতনতার মাধ্যমে ওটাকে দূর করতে লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় যে আমাদের সোসাইটি তো মানে আপস এন্ড ডাউনস আছে সোসাইটির মধ্যে, এবং
ভাগও রয়েছে, অনেক রকম শ্রেণীর ভাগ রয়েছে। তো ধরুন যারা একেবারে নিম্নবিত্তীয় শ্রেণী, তাদের হয়তো কারোর এরকম কিডনি রিলেটেড ডিজিজ হলো, সেক্ষেত্রে তারা হয়তো এতটা মানে ইকোনমিক্যালি স্টেবল নয়, সেক্ষেত্রে তাদের কি করা উচিত? সেই ক্ষেত্রে তারা আমাদের হসপিটালের আউটডোরে আসতে পারে। আমাদের হসপিটাল আউটডোর থেকে অনেক ওষুধ বিনামূল্যে তাদের কাছে দেওয়া হয়। এরিথ্রোপয়েটিন একটা কস্টলি ইনজেকশন, আপনারা হয়তো শুনে থাকবেন যে কিডনি রোগীরা হিমোগ্লোবিন ফল করে যায়। কিডনি একটা হরমোন বানায় এরিথ্রোপয়েটিন, যেটার কাজ হচ্ছে হিমোগ্লোবিন বাড়ানো, ওটা কিডনি বানায়। সেম ডায়াবেটিস রোগী যেমন ইনসুলিন নিতে লাগে, হ্যাঁ। সুগার খুব বেড়ে গেলে ইনসুলিনের কাজ হচ্ছে সুগারটাকে কমানো, সেম এরিথ্রোপয়েটিনের কাজ হচ্ছে হিমোগ্লোবিন বাড়ানো। তো ওইটা খুব কস্টলি মেডিসিন। ওটা এখন ওটা সরকারি তরফ থেকে আমাদের আউটডোর থেকে বিনামূল্যে রোগীদেরকে দেওয়া হচ্ছে। তো আচ্ছা। এরকম যদি কেউ থাকে ওদের বলবো আমরা আমাদের জিবিআ ওপিডি তে আসার জন্য। আমাদের নেফ্রোলজি ওপিডি বুধ এবং শুক্রবারে 12টা থেকে 4টা অবধি খোলা থাকে। আপনারা অবশ্যই আমাদের আউটডোরে এসে সেবা গ্রহণ করতে পারেন। অনেক ধন্যবাদ ডক্টর। যেমনটা আপনারা দেখলেন এবং শুনলেন যে আপনাদের যদি কিডনির সমস্যা থেকে দূরে থাকতে হয় তাহলে কি কি করণীয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সহেলি এবং আমার সঙ্গে ছিলেন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হসপিটালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডক্টর সমরেশ পাল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিউজ নাও। নমস্কার। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।